যে খবরের দিকে নজর রয়েছে আমাদের, অর্থাৎ বঙ্গে রয়েছেন কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তারই সঙ্গে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং তাদের রয়েছে আজকে একাধিক কর্মসূচি, যেমনটা আমাদের আগের প্রতিনিধি জানালেন, রিয়া আমাদের যেমনটা জানালো যে আজকে প্রথমেই তারা যাবেন বড়বাজারের গুরুদ্বারায় এবং তারপরে রয়েছে তাদের কালীঘাট মন্দিরে যাওয়ার কর্মসূচি এবং তারপরেই কিন্তু ন্যাশনাল লাইব্রেরিতে রয়েছে বঙ্গ বিজেপির সঙ্গে তাদের বৈঠক। এবং অবশ্যই যেটা বলা বাহুল্য যে আগামী বছরে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি নেতৃত্ব। এবং অবশ্যই যে বিষয়টি আবারও বলতে চাইব যে এই অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা কিন্তু আগে থেকেই, বিজেপি নেতৃত্ব কিন্তু আগে থেকেই আমাদের একটা বঙ্গে নির্দিষ্ট করে দিয়েছিলেন, একটি লক্ষ্যমাত্রা ৩৫টি আসন লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে দিয়েছিলেন। এবং এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুমন শিকদার, আমরা সরাসরি যাব এবং কথা বলবো তার সঙ্গে। সুমন, দেখো আমাদের যে আজকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যেদিকে নজর রয়েছে আমাদের, যে অমিত শাহ এবং জেপি নাড্ডা কিন্তু বঙ্গে এসে গেছেন এবং আগামী লোকসভা নির্বাচনের জন্য তাদের কিন্তু একটা বৈঠক রয়েছে বঙ্গ বিজেপির সঙ্গে। কি কি বিষয় এই বৈঠকে গুরুত্ব পাবে বলে মনে হচ্ছে সুমন? একদম দেখো, নভেম্বর মাসে কিন্তু এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন এই বঙ্গ সফরে আসেন, সেই সময় কিন্তু ৩৫টি আসন মূলত বেঁধে দেন বিজেপির যারা নেতৃত্ব আছেন তাদের উদ্দেশ্যে। আজ যে বিজেপির যারা নেতৃত্ব আছে, বিজেপির যারা বিধায়ক আছে, যারা কোর কমিটি আছে, তাদেরকে নিয়ে কিন্তু এই যে বিলাসবহুল হোটেল নিউ টাউনে, সেখানে কিন্তু তারা বৈঠক করবেন। মূলত আগামী যে লোকসভা, সেই লোকসভা ভোটের রণকৌশল কি হবে সেই নিয়ে যেমন বৈঠক করবে। এছাড়া বিজেপির যা জেলার যে সাংগঠনিক, সেই সাংগঠনিক যারা দায়িত্বে আছেন, সেই সাংগঠনিককে আরো চাঙ্গা করতে, যেহেতু 2024-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কিন্তু 35টি আসন বেঁধে দিয়েছিলেন। আদৌ সেই 35 আসনের যে লক্ষ্যভেদ, সেটা পূরণ করতে পারবে কিনা বিজেপি, সেই সব নিয়েই বৈঠক করবেন। মূলত সংগঠনকে চাঙ্গা করতে, জেলা নেতৃত্বকে চাঙ্গা করতে, আর আগামী যে 24-এর লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের মাথায় রেখে মূলত কিন্তু আজ দু দফায় বিজেপির যারা কোর কমিটি আছে, বিজেপির যারা বিধায়ক আছেন, তাদের নিয়ে মূলত বৈঠক করবেন। তুমি জানো এই নিউ টাউনের যে বিলাসবহুল হোটেল, সেই হোটেলে কিন্তু যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসছেন, এছাড়াও বিজেপির যে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনিও আছেন। মূলত দলীয় নেতৃত্বদের সাথে কথা বলে, এছাড়াও এই আগামী যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের কি রণনীতি হবে, বিজেপি নেতৃত্ব বা কোর কমিটি কি কি দায়িত্ব তারা পালন করবেন, বা এই যে একটা বিষয় জানতে চাইবো সুমন, যে দেখো যেহেতু তুমি যেমনটা বলছো যে আজকে কিন্তু একেবারে হাই ভোল্টেজ একটা বৈঠক রয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে অমিত শাহ এবং জেপি নাড্ডা, সেক্ষেত্রে তোমার কি মনে হচ্ছে যে কোন কোন কেন্দ্রগুলোতে বিজেপি অর্থাৎ অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা আরো বেশি গুরুত্ব আরোপ করতে পারে? কেননা এর আগেও আমরা কিন্তু শুনেছি তাদের মুখেই বারবার অভিযোগ এসেছে যে বিজেপি নেতৃত্ব কিন্তু নিজেদের সংগঠনে বাংলার ক্ষেত্রে তারা কিন্তু মজবুত নয়। তো সেক্ষেত্রে কোন কোন কেন্দ্রে তারা আরো বেশি জোর দিতে পারে, কি মনে হচ্ছে? একদম দেখো, বিজেপির কিন্তু গোষ্ঠীকন্দল বা বিজেপির যে উপর নেতৃত্ব বা কোথাও যে বিজেপির একদম জেলা নেতৃত্ব, তাদের কোথাও একটা মনোমালিন্য বা কোথাও একটা যে সংগঠন জেলার এটা মজবুত না, এটা কিন্তু বঙ্গ বিজেপির যারা নেতৃত্ব আছে তারা মূলত এই যে আজকের যে বৈঠক আছে, সেই বৈঠকেই কিন্তু এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এছাড়া বিজেপির অমিত শাহ, এছাড়া বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তাদের সঙ্গে কিন্তু বৈঠক করবেন। তাদেরকে জানাবেন যে জেলার যে জেলার নেতৃত্ব বা জেলার যারা দায়িত্বে আছেন তাদের কি ভূমিকা, সেই সব বিষয় নিয়ে কিন্তু জেলা নেতৃত্বের সাথে কথা বলবেন। একেবারেই ধন্যবাদ তোমাকে সুমন। আপাতত অবশ্যই আমাদের এই দিকে নজর থাকবে, অর্থাৎ অমিত শাহ এবং জেপি নাড্ডার যে বৈঠক রয়েছে এবং এর পরবর্তীতেও তাদের যে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে এবং তার পাশাপাশি তাদের একাধিক কর্মসূচিও কিন্তু রয়েছে, সেদিক সব দিকেই আমাদের নজর থাকবে। এবং ইতিমধ্যেই কিন্তু আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে প্রথমেই তারা কিন্তু পৌঁছবেন বড়বাজারের যে গুরুদুয়ারায়, তারপরেই তারা যাবেন কালীঘাটের মন্দিরে পুজো দিতে মাকে এবং তারপরেই কিন্তু বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে।
রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। এবার নজর রাখবো অন্যদিকে, কোন দিকে, যে আমরা জানি যে সুকান্ত মজুমদার অর্থাৎ গত রবিবার যেখানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হয়েছে এবং সেখানে কিন্তু বিতর্কিত মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। তিনি কিন্তু সরাসরিভাবে অপমান করেছেন বিবেকানন্দকে এবং তিনি বিবেকানন্দকে মন্তব্য করেছেন বামপন্থী প্রোডাক্ট হিসেবে, এবং তারপর থেকেই কিন্তু রাজনীতি স্বর গরম হয়ে উঠেছে সুকান্ত মজুমদারের সেই মন্তব্য নিয়ে। এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যেই যেমনটা তারা ঘোষণা করে দিয়েছেন একটি প্রতিবাদ মিছিলের আজকে অর্থাৎ মঙ্গলবার কিন্তু তারা ফুটবল হাতে নিয়ে এবং তার পাশাপাশি বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা কিন্তু মিছিল করবেন। এবং সে বিষয়ে আমরা সরাসরি চলে যাব, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার, আমরা চলে যাব তার কাছে। জয়ন্ত, যেমনটা আমরা জানি যে দেখো ইতিমধ্যেই কিন্তু সুকান্ত মজুমদারের যে বক্তব্য অর্থাৎ বিবেকানন্দ বামপন্থী প্রোডাক্ট, তা নিয়ে কিন্তু রাজনীতি পুরোপুরি সরগরম এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই আজকে যেমনটা আমরা দেখছি যে তারা কিন্তু প্রতিবাদ মিছিল করবেন ফুটবল হাতে নিয়ে, এবং তার পাশাপাশি বামপন্থীরাও কিন্তু সুর চড়িয়েছেন একইভাবে। এই মুহূর্তে কি চিত্র জয়ন্ত? হ্যাঁ দেখো, তোমাকে আমি প্রথমে একটা স্বামী বিবেকানন্দের যে উদ্ধৃতি, যে উক্তি, সেটা আমি তোমাকে একটু বলে রাখি যে স্বামী বিবেকানন্দ নিজে বলেছিলেন যে রাজনৈতিক বা সামরিক সেটা আমাদের জীবনের কখনো উদ্দেশ্য হতে পারে না, কোনো কালে ছিলেও না, এবং আপনারা জানিয়ে রাখিবেন সেটা কোনো কালে হইবেও না। অর্থাৎ স্বামী বিবেকানন্দকে নিজে কটাক্ষ করেছে, সে এই উদ্ধৃতি সম্পর্কে বাক্য সে কখনো উচ্চারণ করেনি। তাই জন্যই বোধহয় স্বামী বিবেকানন্দ আজ রাজনৈতিক কাজ করায়। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি শ্যামবাজার, আমি শ্যামবাজারের পাঁচমাথার মোড়ের চিত্রটা একটু দেখাচ্ছি তোমাকে। এই শ্যামবাজারের পাঁচমাথার মোড়, এখানেই কিন্তু তৃণমূলের যারা নেতৃত্বরা রয়েছেন তারা এখানে জমায়েত হবেন, এবং তৃণমূলের যে মিছিল সেটা এখান থেকে শুরু হয়ে যে স্বামী এই রোড ধরেই যাবে স্বামী বিবেকানন্দের যে অ্যানসেস্ট্রাল হাউস, সেখানে যাবে। এবং এই মিছিলের অন্যতম লিডারশিপ করবেন, নেতৃত্ব দেবেন সায়নী ঘোষ, তৃণমূল নেত্রী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং ফুটবল থাকবে, স্বামী বিবেকানন্দের ছবি থাকবে, এবং স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই বিভিন্ন ব্লকে কিন্তু তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করার জন্য বলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং কলকাতায়ও একই রকমভাবে বিকেল 3টে থেকে কিন্তু 5টা পর্যন্ত কিন্তু এই প্রতিবাদ মিছিল আয়োজিত হবে শ্যামবাজারে যে পাঁচমাথার মোড়, এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে বেলা 3টের সময় কিন্তু সেইখানে জমায়েত হবেন তৃণমূলের উচ্চতর নেতৃত্বরা, সায়নী ঘোষ যার লিডারশিপ, যার নেতৃত্ব প্রদান করবেন, এবং বিভিন্ন ব্লকে একই রকমভাবে কিন্তু কর্মসূচি গ্রহণ করার কথাও বলা হয়েছে। এবং এই যে রাজনৈতিক চাপানত, রাজনৈতিক সুর, রাজনৈতিক যে সরগরম তৈরি হয়েছে, কিন্তু স্বামী বিবেকানন্দকে নিয়ে কেন রাজনৈতিক সরগরম তৈরি হলো? বঙ্গে জেপি নাড্ডা এবং অমিত শাহের উপস্থিতিতে সুকান্ত মজুমদারকে একই রকমভাবে ক্ষমা চাইতে হবে, এই দাবিও কিন্তু রাখবেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এবং শুধু তাই নয়, বিবেকানন্দের যে বাড়ি, বিষয় তোমার কাছে অবশ্যই জানতে চাইবো যে যেহেতু তারা, তুমি যেমনটা বললে যে এরপরেই কিন্তু তারা ফুটবল হাতে নিয়ে এবং অবশ্যই বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে তারা মিছিল করবেন, এবং সেই মিছিলের ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে একটা যানজটের সমস্যাও তৈরি হতে পারে, সেক্ষেত্রে ট্রাফিক পুলিশ তারা কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে, কি জানা যাচ্ছে? একদমই তাই। দেখো, ট্রাফিকের তরফ থেকে যে যানজট যেন এড়িয়ে চলা যায় এবং যান চলাচলকে যেন স্বাভাবিক স্থিতি থাকে যান চলাচল, সেই যান চলাচলের দিকেও কিন্তু ট্রাফিকের, কলকাতায় যে ট্রাফিক পুলিশ রয়েছে, ইতিমধ্যে দেখো ট্রাফিক পুলিশ এখানে মোতায়েন করা রয়েছে, এবং যথেষ্ট পরিমাণ কিন্তু সকালবেলা থেকেই মোতায়েন করা রয়েছে। এবং ট্রাফিকের যে নিরাপত্তার ব্যবস্থা, সেই নিরাপত্তার ব্যবস্থা সকালবেলা থেকেই কার্যত শুরু হয়ে গেছে, যাতে কোনো রকম ঝঞ্ঝাট এখানে সৃষ্টি না হয়, যাতে নির্ঝঞ্ঝাটভাবে সেই মিছিল, প্রতিবাদ মিছিল স্বামী বিবেকানন্দের যে অ্যানসেস্ট্রাল হাউস, সেখানে যেন সরাসরি এই পথ ধরেই কিন্তু যেতে পারে। এই বিষয়ে কিন্তু যথেষ্ট খতিয়ে দেখছে কলকাতা পুলিশ প্রশাসন, তারা কিন্তু সেই দিকে সকালবেলা থেকে নজরদারি দিয়েছে এবং তারা যানজট যাতে এড়িয়ে যাওয়া যায় সেই বিষয়ের দিকে লক্ষ্য রাখছে। একেবারেই জয়ন্ত, আরো একটি বিষয় জানতে চাইবো তোমার কাছে যে আবার যদি আমি প্রতিবাদ মিছিলে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলে ফিরে আসি, সেখানে কারা কারা আজকে উপস্থিত থাকতে পারেন, সেই কোনো খবর, সে সম্পর্কিত কোনো খবর এসেছে তোমার কাছে?
হ্যাঁ, একদম। তোমাকে আমি জানিয়ে রাখি যে তৃণমূলের উচ্চতর নেতৃত্ব যারা রয়েছেন তাদের থাকার একটা সম্ভাবনা রয়েছে, এবং এই মিছিলে থাকার মেন সম্ভাবনা রয়েছে যিনি এই মিছিলে নেতৃত্ব দেবেন, সায়নী ঘোষ। এবং তৃণমূলের যারা যারা বিভিন্ন কলকাতার এই অঞ্চলে তৃণমূলের যারা হেভিওয়েট নেতা তারাও কিন্তু এই মিছিলে উপস্থিত থাকতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর উঠে আসছে। তবে এই মিছিল নেতৃত্ব করবেন সায়নী ঘোষ, এটা তৃণমূল দলের তরফ থেকে জানানো হয়েছে। একেবারেই জয়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে আবারও আমরা যোগাযোগ করছি। এবং তার পাশাপাশি শুধুমাত্র জয়ন্তই নয়, আমাদের সঙ্গে কিন্তু ডায়মন্ড হারবারের প্রতিনিধি জয়দীপ, সেও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যেই, সেও সরাসরি যুক্ত হয়েছেন। এবং যেমনটা আমাদের যে ইস্যুতে আমরা নজর রেখেছি, অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার বিবেকানন্দের প্রতি যে মন্তব্য, অর্থাৎ তিনি কিন্তু বলেছিলেন যে বিবেকানন্দ বামপন্থী প্রোডাক্ট, এবং সেই মন্তব্যের প্রেক্ষিতেই কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চাপান উত্তর আমাদের চোখে পড়ছে। এবং তার পাশাপাশি একই সঙ্গে কিন্তু সেই মন্তব্যকে কেন্দ্র করে বিরোধী এবং শাসক রাজনৈতিক তরজাও জারি রয়েছে। এবং সে বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যে কর্মসূচি গ্রহণ করেছে, তারা বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুটবল হাতে নিয়ে তারা আজকে কিন্তু রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল করবেন, এমনটাই তারা এই কর্মসূচি নিয়েছেন। এবং আপনাদের যেমনটা আমরা দেখাচ্ছিলাম, আমাদের সঙ্গে ইতিমধ্যেই আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। এবং এরপরেই ইতিমধ্যেই আমরা চলে যাব আমাদের আরো এক প্রতিনিধি ডায়মন্ড হারবার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ হালদার, আমরা তার কাছেও চলে যাব। জয়দীপ, যেমনটা আমরা জানি যে আজকে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার যে মন্তব্য, বিবেকানন্দকে অপমান করে তার যে মন্তব্য, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি ফুটবল হাতে নিয়ে তারা মিছিল করবেন। এখনো পর্যন্ত কি সেই কর্মসূচি শুরু হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো স্বর্ণালী, কর্মসূচি কিন্তু বিকাল 3টায় ঘোষিত হয়েছে, কিন্তু এখনো সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবারের সরিষা এলাকায়, ডায়মন্ড হারবার যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকা, সেই এলাকায় প্রতিটা জায়গায় কিন্তু কর্মীরা এখনো পর্যন্ত সক্রিয় হয়ে গিয়েছে। এবং সকাল থেকে ডায়মন্ড হারবার সরিষা এলাকায় কর্মীরা কিন্তু সক্রিয় রয়েছে। আমি তোমাকে দেখাবো যে সরিষা এলাকায় প্রচুর কর্মী সমর্থকরা তারা সকাল থেকেই জড়ো হয়েছে, এবং তারা দলীয় পতাকা নিয়ে প্রস্তুতি ছাড়ছে, এবং তারা কিভাবে কর্মসূচিটা পালন করবে এবং যেটা ঘোষিত সময়, সেই সময়ের আগে ভাগেই এই কর্মীরা চলে এসেছে। এবং তার তত্ত্বাবধানে এখানকার স্থানীয় নেতা থেকে ব্লক স্তরের নেতারাও উপস্থিত হয়েছে। আমরা জেনে নেব যে কিভাবে আপনারা এই প্রস্তুতিটা ছাড়ছেন। টোটালি যেভাবে বিজেপি পার্টি ভারতবর্ষের ঐতিহ্যকে কলঙ্কিত করছে, সুকান্ত মজুমদার তার একটা বড় মাপের দৃষ্টান্ত। তিনি বিজেপির পার্টির রাজ্য সভাপতি, তিনি বিবেকানন্দ সম্বন্ধে যেভাবে প্রতিক্রিয়া, যে মন্তব্য করেছে, যেটা ভারতবর্ষের লজ্জা, আমাদের লজ্জা, সেই লজ্জার প্রতিবাদটা এমন মাপের হওয়া উচিত। হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে এই নক্কারজনক যে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার, সেই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এবং বিজেপি বাড়ির বিরুদ্ধে প্রতিবাদের প্রতিরোধ আমরা তৈরি করতে অলরেডি আমাদের কর্মীরা রাজপথে নেমে গেছে। কারণ এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। যদি বিবেকানন্দর এই মন্তব্যের প্রতিক্রিয়া জনমানুষকে না নিয়ে হয়, জনগণ এখানে প্রতিবাদের প্রতিরোধ তৈরি করছে। আমরা দলীয় নেতৃত্ব যারা, আমরা আমাদের দলের ঘোষিত কর্মসূচি মানুষকে নিয়ে, জনগণকে নিয়ে, গণদেবতাকে নিয়ে, যেহেতু গণতান্ত্রিক দেশ, সেই জনগণকে নিয়েই আমরা হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্যে দিয়েই আমরা প্রতিবাদ করব। আইন শৃঙ্খলাকে বজায় রেখে আমরা ভিক্ষা জানাই যে এই ধরনের নেতারা বিজেপি গুরুত্ব পায়, সম্মান পায়, তারা ভারতবর্ষকে কলঙ্কিত করে। ভিক্ষা জানাচ্ছি একেবারে স্বর্ণালী, তুমি বুঝতেই পারছো সকাল থেকেই ডায়মন্ড হারবারের একাধিক জায়গায় কর্মীরা কিন্তু উপস্থিত হয়েছে, এবং এই জায়গা থেকে এখনো সকাল থেকে রীতিমতো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবং দলীয় নেতৃত্ব আসার আগেই প্রচুর কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যেই যোগ দিয়েছে এই ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকায়। সরিষা এলাকার ছবি তুমি দেখালাম, এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় পঞ্চায়েত স্তর থেকে, বুথ স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত কিন্তু এই প্রতিবাদ মিছিল চলবে, এবং যেটা শুরু হবে বিকাল 3টা থেকে। একেবারেই ধন্যবাদ তোমাকে জয়দীপ। আমাদের সঙ্গে ছিল আমাদের দুই প্রতিনিধি, একদিকে যেমন ডায়মন্ড হারবার থেকে ছিল আমাদের প্রতিনিধি জয়দীপ হালদার, তেমনই আমাদের আরো একদিক থেকে প্রতিনিধি রয়েছিলেন জয়ন্ত মজুমদার, এবং তাদের সঙ্গেই আমরা ইতিমধ্যেই কথা বললাম কি বিষয় নিয়ে, যেহেতু আমরা যেমনটা জানি যে আজকে কিন্তু সুকান্ত মজুমদারের যে বক্তব্য, যে বিতর্কিত মন্তব্য, অর্থাৎ বিবেকানন্দ বামপন্থী প্রোডাক্ট, সেই বিষয় নিয়েই কিন্তু আজকে সেই মন্তব্যের বিরোধিতাতেই তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ মিছিল, এবং সেই প্রতিবাদ মিছিলেই কিন্তু
তারা বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার পাশাপাশি তারা কিন্তু ফুটবল হাতে নিয়ে এই প্রতিবাদ মিছিল সংগঠিত করবেন। এবং যেমনটা আমাদের প্রতিনিধিরা জানালেন যে এই প্রতিবাদ কর্মসূচি কিন্তু 3টে থেকে শুরু করবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এবং সেইখানে উপস্থিত থাকবেন একাধিক শীর্ষ নেতৃত্বটাও, তেমনটাই জানালেন আমাদের প্রতিনিধিরা। এবং আসবো এরপর আমাদের পরের যে খবরের দিকে আমরা নজর রাখবো, অর্থাৎ সামনেই কিন্তু লোকসভা নির্বাচন, এবং তার আগে আপনারা যেমনটা জানেন যে ইন্ডিয়া জোট তৈরি হয়ে গিয়েছে এবং সেখানে রয়েছেন একাধিক শরিক দল, এবং যার মধ্যে রয়েছেন আমাদের রাজ্য সরকারের যে ক্ষমতায় রয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কিন্তু এই ইন্ডিয়া জোটের একটি আসন সমঝোতা নিয়ে কথা বলেছে। কি কথা বলা হয়েছে, যে যেহেতু আমরা জানি যে প্রত্যেকটি রাজ্যে আলাদা আলাদা দল রয়েছে এবং সেখানে কিন্তু যে শরিক দলগুলো রয়েছে অর্থাৎ ইন্ডিয়া জোটের মধ্যে যে শরিক দলগুলি রয়েছে তাদের মধ্যে কিন্তু আসন সমঝোতা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, এবং সেই সমস্যার জন্যই একটা নির্দিষ্ট দিন কিন্তু বেছে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, অর্থাৎ একটা নির্দিষ্ট দিন বেছে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই আসন সমঝোতা করতে হবে। এবং এ বিষয়ে কিন্তু আমরা কথা বলবো, আমাদের আরও এক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, মুর্শিদাবাদের বহরমপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি মনে হচ্ছে, যেহেতু 31শে ডিসেম্বর আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, এই 31শে ডিসেম্বরের মধ্যে কি সত্যি ইন্ডিয়া জোটে আসন সমঝোতা হতে পারে? দেখো স্বর্ণালী, তুমি জানো যে গত 21শে ডিসেম্বর কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে বৈঠক হয়েছে এবং সেখানেই বিজেপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং বিভিন্ন আঞ্চলিক যে দলগুলো, যেমন পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় সহ বিভিন্ন আঞ্চলিক দলগুলো, সেখানে কংগ্রেস কিভাবে আসন সমঝোতা করবে এই নিয়ে 5 কমিটির একটি কমিটি গঠন করা হয়েছে 5 জন সদস্যের। এবং তারা করবে কি, যে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন আঞ্চলিক যে দলগুলো রয়েছে সেখানকার প্রদেশ সভাপতি সহ বিভিন্ন রাজ্য নেতৃত্বের সঙ্গে অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে তারা কথা বলবেন। এবং 30 আর 31শে ডিসেম্বর এই আলোচনায় যে উঠে আসবে সেটাই শীর্ষ নেতৃত্বকে জানানো হবে, এরকমটাই কংগ্রেস সূত্রে খবর। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তুমি যদি দেখো, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের যে বহরমপুর লোকসভা, যেটা অধীর চৌধুরী গড় বলেই পরিচিত, এবং দীর্ঘ 1999 সাল থেকে অধীর চৌধুরী এই আসনটায় জিতে আসছেন। সুতরাং স্বাভাবিকভাবেই এই আসনটা দাবি করবে কংগ্রেস। পাশাপাশি তার পাশেই জেলা রয়েছে মালদহ, সেটাও কংগ্রেসের দখলে, যার ফলে 2টো আসন কিন্তু মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেছিলেন। এখন দেখার যে কংগ্রেস এই 2টো আসন ছাড়া অন্য কোনো রাজ্যে আসন নেবে কিনা। তবে কংগ্রেস সূত্রে যেটা খবর, রায়গঞ্জ সহ আরও কিছু আসনের দাবি করবে কংগ্রেস। এখন কংগ্রেস তৃণমূলের সঙ্গে সরাসরিভাবে যদি জোটে না যায়, সেক্ষেত্রে কিন্তু কংগ্রেসের বিশেষ বিভিন্ন যে সমস্ত জায়গা রয়েছে সেগুলো কিন্তু ভরাডুবির আশঙ্কা রয়েছে। যদি ওই ইতিহাসের অর্থাৎ তুমি গত লোকসভার যদি চরিত্র দেখো, রাজনৈতিক চরিত্র দেখো, তাহলে যেটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের যে 7টি বিধানসভা ছিল তার মধ্যে কিন্তু 4টি বিধানসভায় তৃণমূল এগিয়েছিল, 3টি বিধানসভায় কংগ্রেস ছিল অর্থাৎ অধীর চৌধুরী। এবং খোদ বহরমপুর বিধানসভা, সেই বিধানসভা কিন্তু গত বিধানসভায় অর্থাৎ লোকসভার মধ্যে যে বিধানসভা পড়ছে সেই বিধানসভা কিন্তু বিজেপির দখলে গেছিল, যার ফলে বিজেপি এবং তৃণমূলের একটা যে ভোট, সেই ভোট ব্যাংক অনেক বেড়েছে। পাশাপাশি যেটা কংগ্রেসের অধীর চৌধুরীর যে ক্যারিশমা, সেই ক্যারিশমা কিন্তু অক্ষত রয়েছে বলেই কংগ্রেসের বিভিন্ন সূত্রে দাবি। এবং অধীর চৌধুরীও স্বয়ং জানেন যে জোট যদি হয় সেক্ষেত্রে অধীর চৌধুরী জয়ের আশঙ্কা থাকবে না, বরং জয়ের আশাটা আরও বাড়বে। কিন্তু এখন দেখার যে শুধুমাত্র অধীর চৌধুরী নিজের আসন নিয়েই থাকবেন, না আরও আসন বাড়াবেন, আরও আসন দাবি করবেন। এই নেতৃত্ব যারা রয়েছে পশ্চিমবঙ্গের, তাদের সঙ্গে যে আলোচনায় বসা হবে, যেমনটা কংগ্রেস নেতৃত্ব যেমনটা প্রচার করছেন, অর্থাৎ এই ইন্ডিয়া জোটের ক্ষেত্রে যে আসন সমঝোতার জন্য যে মুখ থাকবে বন্ধ এবং মন থাকবে খোলা, অর্থাৎ তারা কিন্তু প্রথম থেকেই দাবি করছেন যে উদার মন নিয়ে কিন্তু এই আসন সমঝোতার কথা তারা দাবি করছেন, এবং তারা দাবিও করছেন যে এই রকম ভাবেই তাদের আসন সমঝোতা করা হবে। সেখানেই কিন্তু তুমি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কথা বললে, অর্থাৎ তোমার কি মনে হচ্ছে কোথাও কি এইখানে কোনো একটা সমস্যা তৈরি হতে পারে, অর্থাৎ কংগ্রেস নেতৃত্বের অভ্যন্তরেই বাংলার ক্ষেত্রে, বিশেষ করে বহরমপুর আসনের ক্ষেত্রে কোথাও কি কোনো সমস্যা তৈরি হতে পারে, অর্থাৎ এই উদার মন কি আদৌ থাকবে কংগ্রেসে?
প্রশ্ন করেছো স্বর্ণালী, কারণ এই উদার মনের প্রশ্নটাই সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং অধীর চৌধুরী বারবার অভিযোগ করে এসেছেন ভোটের আগে, অর্থাৎ যে পঞ্চায়েত ভোট গেল, সেই পঞ্চায়েত ভোটের সময় বিধানসভার ভোট গেল এবং আগে যে অর্থাৎ গত যে পঞ্চায়েত ভোট গেল, এই পঞ্চায়েত ভোটে কংগ্রেসের উপর আক্রমণ করেছে কারা? শাসক দল। এরকমই অভিযোগ করে এসছে কংগ্রেস এবং স্বয়ং অধীর চৌধুরী। পাশাপাশি এখনো পর্যন্ত বিভিন্ন পঞ্চায়েতে দেখা যাচ্ছে যে কংগ্রেসকে ভাঙিয়ে তৃণমূল কিন্তু বোর্ড গঠন করে নিচ্ছে বা বিভিন্ন সদস্যদের দলে নিয়ে আসছেন। সুতরাং এই বিষয়টা কিন্তু কংগ্রেস অর্থাৎ জেলা কংগ্রেস সেগুলো কিন্তু মানতে পারছে না। একেবারেই কল্যাণ, যদি অর্থাৎ জোট করতেই সেদিকে হয়, অবশ্যই তাহলে আমাদের জোটে নজর থাকবে যে যেহেতু আগামীতে 31শে ডিসেম্বর এবং সেদিনকে আদৌ এই আসন সমঝোতা, এই আসন রফা আদৌ করতে পারে কিনা ইন্ডিয়া জোট, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে চোখ রাখবো অন্য খবরে। শুক্রবার কৌস্তভ রায়ের জামিন মামলার শুনানি চলার সময় ইডির পক্ষের আইনজীবী আদালতে জানান এই তদন্ত সম্পূর্ণভাবে দিল্লির হেডকোয়ার্টার থেকে নজরদারিতে চলছে। শুক্রবার কৌস্তভ রায়ের জামিন মামলার শুনানি চলার সময় ইডির পক্ষের আইনজীবী আদালতে জানান এই তদন্ত সম্পূর্ণভাবে দিল্লির হেডকোয়ার্টার থেকে নজরদারি চলছে। আপনাদের হেডকোয়ার্টার থেকে কি চলছে সেটা জানা আমার বিচার্যের বিষয় নয়। তদন্তকারী অফিসার কি তদন্ত করেছেন সেটাই আমার জানা দরকার। যে কোনো তদন্তেরই তদন্তকারী অফিসার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তদন্তকারী অফিসারের তদন্তের উপর অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হস্তক্ষেপ করতে পারে না। তদন্তের বিষয় সম্পর্কে সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তদন্তকারী অফিসারের রয়েছে। আইনজীবী মহল মনে করছেন এই দিনের ইডির সওয়াল থেকে পরিষ্কার, দিল্লির অঙ্গুলি হেলনেই 17 জুলাই কৌস্তভ রায়কে গ্রেপ্তার। কলকাতা টিভি। এবার নজর রাখবো যে খবরের দিকে, লাইনে বিদ্যুতের খুঁটি পড়ে বিপত্তি এবং যেমনটা জানা গেছে যোধপুর হাওড়া এক্সপ্রেস আসানসোল ছেড়ে বেরোতেই কিন্তু এই বিপত্তি এবং এক্সপ্রেসের 1C কামরার মধ্যেই কিন্তু কামরার ক্ষেত্রেই এই বিপত্তি ধরা পড়ে এবং বর্তমানে কি অবস্থা রয়েছে যেমনটা জানা যাচ্ছে যে লাইনে খুঁটি পরেই কিন্তু এই বিপত্তি। যোধপুর হাওড়া এক্সপ্রেস আসানসোল ছাড়ার পরে এই বিপত্তি এবং এক্সপ্রেসের 1AC কামরার পাশেই কিন্তু খুঁটি পড়ে যায় এমনটাই জানা গেছে। 2 ঘন্টা পর আসানসোল ছাড়ে যোধপুর হাওড়া এক্সপ্রেস। লাইনে বিদ্যুতের খুঁটি পড়ে বিভ্রাট বিপত্তি। যোধপুর হাওড়া এক্সপ্রেস আসানসোল ছাড়ার পরই এই বিপত্তি। এক্সপ্রেসের 1AC কামরার পাশে খুঁটি পড়ে যায়। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল পাতুর। উৎপল, তোমার কাছে প্রথমেই জানতে চাইবো যে এখন কি পরিস্থিতি, আদৌ কি স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল? দেখো সোনালি, সকাল আজ 7:20 নাগাদ যে যোধপুর থেকে হাওড়া যাওয়ার পথে ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়তেই একটা ইলেকট্রিক যায় এসি কামরার উপর A1, ঠিক আছে। প্রায় 2 ঘন্টা সে ট্রেন দাঁড়িয়ে থাকলেও তারপর ডিজেল ইঞ্জিন নিয়ে সেই ট্রেনটাকে রওনা দেয়। এখন ঘটনাস্থলে রেল দপ্তরে যে পৌঁছে তারা যে রেলের যে ইঞ্জিন আছে সেটাকে ছেড়ে দেওয়ার পর, হ্যাঁ সোনালি শুনতে পাচ্ছি সোনালি? হ্যাঁ একেবারেই উৎপল। হ্যাঁ, তারপরে যে ইলেকট্রিক পোলটা আছে ইলেকট্রিক পোলটাকে সারাইয়ের কাজ করে। ধন্যবাদ তোমাকে উৎপল। অর্থাৎ আপাতত দেখা যাচ্ছে যেমনটা যে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। এখন সময় আরো একটা বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।